কখনো কি মনে হয়েছে তোমার যে শুধুমাত্র একটা রাগে আর ঘমণ্ডে ভরা বাক্য কোনো মানুষের সম্পূর্ণ জীবনকে এক মুহূর্তে উল্টে পাল্টে দিতে পারে? সেদিনও ঠিক তেমনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছিল। এক বিলাসবহুল কর্পোরেট অফিসে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত কোটি কোটি টাকার খেলা, সেখানে এক মহিলা সিইও সবার সামনে এমন একটা কথা বলে ফেলেছিলেন যা তিনি হয়তো কখনো ফিরিয়ে নিতে চাননি। সামনে দাঁড়িয়েছিলেন এক সাধারণ প্লাম্বার, হাতে কাজের সরঞ্জাম, কাপড়ে কঠোর পরিশ্রমের দাগ, আর চোখে গভীর নীরবতা। আর সেই নীরবতা দেখেই শক্তির নেশায় ডুবে থাকা সেই নারী তাকে চ্যালেঞ্জ করে বসেছিলেন, যদি 1 মাসের মধ্যে তুমি আমাকে গর্ভবতী করতে পারো, তাহলে এই বিশাল সাম্রাজ্যের 30% শেয়ার তোমার হয়ে যাবে। ঘরের বাতাস স্তব্ধ হয়ে গিয়েছিল। কেউ কেউ এটাকে রসিকতা ভেবেছিল, কেউ অপমান, আর কেউ বা ক্ষমতার উন্মাদনা। কিন্তু কেউই বুঝতে পারেনি যে এই চ্যালেঞ্জ কোনো সাধারণ দরদাম নয়, বরং এমন এক বীজ যা অসংখ্য জীবনকে চুরমার করে দেবে। কারণ যখন ক্ষমতা মানবতাকে ছাড়িয়ে যায়, তখন সিদ্ধান্তগুলো বুদ্ধি থেকে নয়, অহংকার থেকে নেওয়া হয়। এ গল্প শুধু এক সিইও আর এক প্লাম্বারের নয়, এ গল্প অহংকারের, বাধ্যতার, নীরবতার এবং সেই মূল্যের যা কখনো অর্থ দিয়ে শোধ করা যায় না। আগে কি ঘটেছিল, সেই শর্ত কি পূরণ হয়েছিল, কে কি হারিয়েছিল, আর কে কি লাভ করেছিল, তার উত্তর হয়তো তোমার কল্পনার চেয়েও অনেক গভীর। গল্প শুরু করার আগে নিচে কমেন্টে অবশ্যই জানাও তুমি এই ভিডিও কোথায় বসে কি করতে করতে দেখছো। আর যদি এমন সত্যি আবেগ ঘন এবং চিন্তা করতে বাধ্য করা গল্প তোমার পছন্দ হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো গল্পই মিস না হয়। এবার আসুন শুরু করি এই অসাধারণ গল্প। কারণ কিছু সিদ্ধান্ত শুধু জীবন বদলে দেয় না, তারা মানুষকে তার নিজের আসল রূপের আয়না দেখিয়ে দেয়। মৌসুমের বৃষ্টি সাধারণত শুধু রাস্তাগুলোকে ভেজায় না, সেই বৃষ্টি মানুষের অন্তরে লুকানো ভয় এবং ক্রোধকেও বের করে আনে। 2022 সালের সেই সকাল নয়ডায় কিছু এমনই ছিল। আকাশ থেকে ঝরে পড়া ফোঁটাগুলো কাঁচের উঁচু ইমারতগুলোর সঙ্গে ধাক্কা খাচ্ছিল, যেন কোনো অকথিত গল্পের শুরুর ঘোষণা করছিল। কোম্পানির ইমারতে প্রতিদিনের মতো হোলচল চলছিল, লোকেরা নিজেদের ফাইলে ডুবেছিল, ফোনের ঘণ্টি বাজছিল। কিন্তু সেদিন হাওয়ায় এক অদ্ভুত টেনশন ভাসছিল, যেন কিছু ভাঙতে চলেছিল। সেই ইমারতের নিচে বেসমেন্টের অন্ধকার এবং সিলন ভরা অংশে বিকাশরাও নিজের যন্ত্রপাতি সামলাচ্ছিল। সেখানে প্লাম্বার ছিল, ভাঙা পাইপলাইন, রিস্টা পানি আর বদবুদার নালা তার দুনিয়া ছিল। লোকেরা তাকে তখনই মনে করত যখন কোথাও কিছু গড়বড় হয়ে যেত। বিকাশ এটাতে অভ্যস্ত ছিল, নজর আন্দাজ হওয়া, বিনা নামে কাজ করা আর চুপচাপ বেরিয়ে যাওয়া। তার কাছে শুধু কাজ রোজি রুটি ছিল না, বরং সম্মানের সঙ্গে জীবন কাটানোর একটা উপায় ছিল। সে জানত না যে সেদিনই তার জীবনের সবচেয়ে মজবুত দেয়াল হেলে যাবে। উপরে কাছে ঘেরা সেই আলিশান কনফারেন্স হলে অদিতি সিনহা দাঁড়িয়েছিলেন, কোম্পানি সিইও, এক মজবুত তেজ দিমাগওয়ালি মহিলা, যার কাঁধে শুধু কারোবার নয়, বরং পুরো খানদানের ইজ্জত কেকেছিল। কিন্তু সেই সকালে তার চোখে থকান ছিল। বিগত রাত আবার সেই প্রশ্ন, সেই দাবি, সেই ধমকি, 1 বছরে বিয়ে করো, 1 বছরে বাচ্চা পয়দা করো, না হলে সব ছিনিয়ে নেবে। মিটিংয়ের মাঝে এক ছোট্ট কথায় তার গুস্সা ফেটে পড়েছিল। শব্দ তার মুখ থেকেই ভাবনার আগে বেরিয়ে গিয়েছিল, আর সেই শব্দ পুরো অফিসকে শূন্য করে দিয়েছিল। যদি 1 মাসের মধ্যে কেউ আমাকে গর্ভবতী করতে পারে, তাহলে এই কোম্পানি তার হয়ে যাবে। ঘরে সন্নাটা ছড়িয়ে পড়েছিল, কেউ শ্বাস নিতেও ভুলে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে বেসমেন্ট থেকে উপরে এসেছিল এক সাধারণ প্লাম্বার, বিনা জানায় কিসমাতের সবচেয়ে খাতারনাক মোড়ে দাঁড়িয়ে গিয়েছিল। সেই মিটিংয়ের পর সিনহা গ্রুপের ইমারত আগের মতো ছিল না। বাইরে বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু ভিতরে যে খামোশি ছড়িয়ে পড়েছিল সেটা কোথাও বেশি ভারী ছিল। লোকেরা নিজেদের কুর্সি থেকে উঠেছিল, ফাইল গুছিয়েছিল, আর বিনা চোখ মেলে বাইরে বেরিয়ে যাচ্ছিল। কারো কাছে কিছু বলার হিম্মত ছিল না, কারণ সবাই জানত যে এখন যা হয়েছে সেটা এক পলের গুচ্ছা ছিল না। সেটা এমন একটা কথা যা এখন দেওয়াল থেকে বেরিয়ে লোকের জীবনে চড়তে চলেছিল। অদিতি সিনহা সোজা নিজের কেবিনে চলে গিয়েছিলেন। দরজা বন্ধ হতেই তার সংযম ভেঙে পড়তে শুরু করেছিল, কিন্তু সে নিজেকে সামলে রেখেছিলেন। সে জানত যে যদি আজ সে ঝুঁকে যায়, তাহলে কাল তাকে পুরোপুরি ভেঙে দেওয়া হবে। কুর্সিতে বসতেই তার দিমাগে পরিবারের সেই বৈঠক ঘুরতে শুরু করেছিল, যেখানে ঠান্ডা আওয়াজে তাকে বলা হয়েছিল যে তার কাছে মাত্র 1 বছর আছে। 1 বছরে দিয়ে 1 বছরে বাচ্চা, না হলে না কোম্পানি তার হবে, না সেই কুর্সি, না সেই নাম, যাকে বাঁচানোর জন্য সে নিজের পুরো জবানি দাওপর লাগিয়েছিল। তার চেয়েও বেশি দর্দনাক কথা এই ছিল যে তার জন্য পতি আগেই বেছে নেওয়া হয়েছিল, এক উমার দারাজ কারোবারি, যার কাছে এই রিশতা শুধু এক ব্যবসায়িক সমঝোতা ছিল। অদিতি সেই ফয়সালা মানতে অস্বীকার করেছিল, আর সেই অস্বীকারের সাজা আজ তাকে সব দিক থেকে মিলছিল। এদিকে বেসমেন্টে বিকাশ রাও নিজের যন্ত্রপাতি গুছিয়ে নিচ্ছিল। সে মিটিংয়ের অংশ ছিল না, তবুও সেই মিটিংয়ের গুঞ্জ সবার আগে তার কাছেই পৌঁছেছিল।
তার কাপড় ভেজা ছিল, হাতে তখনও ঠান্ডা ছিল, কিন্তু লোকের নজর আজ কিছু আলাদা ছিল। যারা তাকে রোজ নজরআন্দাজ করে দিত, আজ তারাই তাকে দেখে ফুসফুস করছিল। বিকাশ বুঝতে পারছিল না যে তার নাম ছাড়াই সে কোন গল্পের অংশ হয়ে গিয়েছে। তার দিল তেজ ধড়ক ছিল, কম আঞ্জাম তেজ ধারকান, কিন্তু চেহারায় কোনো ঘাবড়াহাট ছিল না। সে জীবন থেকে এটা শিখে নিয়েছিল যে যখন মানুষকে প্রতিদিন ছোটা মনে করানো হয়, তখন সে ধীরে ধীরে ভয়ের ওপর উঠতে শিখে যায়। সন্ধ্যা হতেই আফওয়াহা ছড়াতে শুরু করেছিল। কেউ বলছিল যে অদিতি পাগল হয়ে গিয়েছে, কেউ এটাকে তার সত্তার ঘমন বলছিল, আর কিছু লোক বিকাশকে এমন দেখছিল যেন সে কোনো এমন লড়াইয়ে টেনে নেওয়া হয়েছে যার পুরো সমঝ তার নিজেরও নেই। বিকাশ কিছু বলেনি। সে সবসময় শিখেছিল যে বলার আগে হালাত বুঝতে হয়। ওপরে নিজের কেবিনের জানালা থেকে অদিতি শহরের রোশনিগুলো দেখছিলেন। বাইরের দুনিয়ায় তার তাকত দেখা যেত, তার পথ দেখা যেত, কিন্তু তার ভয় দেখা যেত না। আজ প্রথমবার তার মনে হয়েছিল যে সে যে কুর্সিতে বসে আছে সেটা তাকে সুরক্ষা দিচ্ছে না, বরং প্রতি পল তাকে আরও একা করে দিচ্ছে। সে গভীর শ্বাস নিয়েছিলেন। সে জানত যে এখন পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা বাকি নেই। ঠিক সেই সময় বিকাশ ইমারত থেকে বাইরে বেরিয়েছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু হাওয়ায় নমি বাকি ছিল। সে ওপরে ইমারতের দিকে তাকিয়েছিল, আর প্রথমবার তারই এহসাস হয়েছিল যে আজ থেকে তার জীবনও আগের মতো থাকবে না। সে জানত না যে আগে কি হবে, কিন্তু এতটুকু বুঝে গিয়েছিল যে কারো লড়াই এখন চুপচাপ তারও লড়াই হয়ে গিয়েছে। দুটো আলাদা দুনিয়া, দুটো আলাদা মজবুরি, আর একটা এমন ফয়সালা যা দুজনকে বিনা জিজ্ঞাসায় একই রাস্তায় এনে দাঁড় করিয়েছিল। আর এই রাস্তা সহজ হবে না। পরের সকাল নয়ডার হাওয়া কিছু ভারী ছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার আসর এখনও রাস্তায় আর লোকের মনে বাকি ছিল। অদিতি সিনহা সময় মতো দফতরে পৌঁছেছিলেন, কিন্তু তার কদমে আজ সেই পুরনো দৃঢ়তা ছিল না। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু তার ভিতরে লাগাতার এই এহসাস গুনছিল যে এখন তার প্রত্যেক ফয়সালাকে শুধু কাজের নজর থেকে দেখা হবে না। আজ থেকে সে শুধু এক সিইও ছিল না, বরং এক এমন মেয়ে হয়ে গিয়েছিলেন যাকে পরিবার, সমাজ আর সত্তার শর্তের মাঝে নিজের রাস্তা বেছে নিতে হবে। দফতরের মাহল বদলে গিয়েছিল। কেউ খুলে সওয়াল করছিল না, কিন্তু প্রত্যেক নজরে জিজ্ঞাসা আর সন্দেহ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছু লোক দরকারের চেয়ে বেশি বিনম্র ছিল, যেন হালাত থেকে দূরত্ব বানাতে চাইছিল। আর কিছু এমনও ছিল যারা বিনা কিছু বলে অদিতিকে পরখ করছিল। সে সব বুঝছিলেন, কিন্তু চুপ ছিলেন। সে ঠিক করে নিয়েছিলেন যে সে নিজের ভয়কে নিজের চেহারায় আসতে দেবে না, চাই ভিতরে যতই শোর হোক না কেন। নিচে বেসমেন্টে বিকাশরাও নিজের রোজমর্রার মেরামতিতে লেগেছিল। পুরনো পাইপলাইন থেকে টপকানো পানি, সিলান আর অন্ধকার, এটাই তার দুনিয়া ছিল। ফারাক শুধু এতটুকুই ছিল যে আজ যখন সে উপরে যেত বা নিচে আসত, তখন কিছু নজর তাকে দরকারের চেয়ে বেশি দেরি করে দেখত। যারা কাল পর্যন্ত তাকে চিনতেও না, আজ তারাই বিনা নামে তার সম্পর্কে কথা বলছিল। বিকাশের বুঝতে দেরি লাগেনি যে সে অনজানেই কোনো এমন গল্পের অংশ হয়ে গিয়েছে যেটা সে নিজে বেছে নেয়নি। তার মনে বেচাইনি ছিল, কিন্তু সে সেটাকে বাইরে আসতে দেয়নি। সে সবসময় শিখেছিল যে যখন হালাত নিজের হয় না, তখন সবার আগে মানুষকে নিজেকে সামলাতে হয়। দুপুরের পর অদিতিকে ঘর থেকে সন্দেশ এসেছিল। শব্দ কম ছিল, কিন্তু তাদের মানে স্পষ্ট ছিল। সন্ধ্যায় পরিবারের বৈঠক ঠিক হয়েছিল, আর তার টলা নামমকিন ছিল। অদিতি কয়েক পলের জন্য চোখ বন্ধ করেছিলেন। সে জানত যে সেই ঘরে তার সাথে মেয়ের মতো নয়, বরং এক ফাইসালার মতো কথা বলা হবে। সন্ধ্যা হতেই সে সেই বড় শান্ত আর অনুশাসিত ঘরে পৌঁছেছিলেন, যেখানে ভাবনার জন্য জায়গা খুব কম ছিল। বিনা কোনো ভূমিকায় তাকে মনে করিয়ে দেওয়া হয়েছিল যে সময় এখন তার পক্ষে নেই। রিশতে, জিম্মেদারি আর সমঝোতে সবকিছু আগেই ঠিক করা হয়ে গিয়েছিল। অদিতি এবারও স্পষ্ট শব্দে বলেছিলেন যে সে কোনো সওদার অংশ হবে না। তার আওয়াজ উঁচু ছিল না, কিন্তু তাতে থাকান আর দৃঢ়তা দুটোই স্পষ্ট ঝলকাচ্ছিল। ঘরে খামোশি ছড়িয়ে পড়েছিল, কারণ এই ইনকার শুধু পরিবার থেকে নয়, বরং এক পুরো ভাবনা থেকে ছিল। ঠিক সেই সন্ধ্যায় বিকাশকেও এক অপ্রত্যাশিত সন্দেশ এসেছিল। তাকে পরের দিন সকালে উপরে ডাকা হয়েছিল। কোনো ওজোর বলা হয়নি, কিন্তু তার ভিতর এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই ডাক সাধারণ নয়। সে রাতভর ঘুমাতে পারেনি। তার মনে বারবার এই সওয়াল উঠছিল যে সে এই গল্পে কতদূর টেনে নেওয়া হবে। সে জানত যে যখন তাকুতবর লোকেরা চুপচাপ ফাইসালা নেয়, তখন প্রায়ই তাদের অসর সবার আগে কমজোর লোকের উপর পড়ে। পরের সকাল যখন বিকাশ উপরের মঞ্জিলের দিকে বাড়ছিল, তখন তার কদম ভারী ছিল, কিন্তু মন শান্ত ছিল। তার নিজের হিসিয়াতের পুরো আন্দাজ ছিল। তবুও সে জানত যে কিছু মোড় এমন হয় যেখানে চুপ থাকাও এক ফাইসালা হয়ে যায়। উপরে নিজের কেবিনে বসে অদিতি জানালা থেকে বাইরে দেখছিলেন। তার এই এহসাস হয়ে গিয়েছিল যে এখন যা হতে চলেছে সেটা শুধু তার পরীক্ষা হবে না, এটা সেই সব রিশতা আর সাচ্চাইয়ের পরীক্ষা হবে যাদের এতদিন অনদেখা করা হয়েছিল। দুটো আলাদা রাস্তা থেকে
থেকে আসা দুজন এখন একই সওয়ালের দিকে বাড়ছিল। তারা কি হালাতের সামনে ঝুঁকে যাবে নাকি সেই রাস্তায় চলবে যার কিমত খুব ভারী হবে? জবাব এখনো সামনে ছিল না, কিন্তু এতটুকু ঠিক ছিল যে গল্প এখন পিছিয়ে লৌটার মোড় থেকে আগে বেরিয়ে গিয়েছে। সকালের সময় ছিল, কিন্তু সেদিন সিনহা গ্রুপের ইমারতে সকালের মতো হালকাপন ছিল না। বিকাশরাও যখন লিফটে দাঁড়িয়েছিল তখন প্রত্যেক মঞ্জিলের সাথে তার ভিতর এক অজানা দাব চড়ছিল। এটা প্রথমবার ছিল যখন সে বেসমেন্ট আর পাইপলাইন থেকে উপরে সেই গলিয়ারার দিকে যাচ্ছিল যেখানে ফাইসালা নেওয়া হয়। তার কাপড় সাধারণ ছিল, হাতে কাজের নিশান স্পষ্ট দেখা যাচ্ছিল, আর মনে এই স্পষ্টতাও ছিল যে তাকে এখানে মেরামতির জন্য ডাকা হয়নি। ঘরে পৌঁছতেই তাকে বসার ইশারা করা হয়েছিল। সেখানে উপস্থিত লোকেরা শান্ত দেখাচ্ছিল, কিন্তু বাতচিতের রোগ ধীরে ধীরে সেই দিনের দিকে মুড়ে গিয়েছিল যেদিন অফিসে সেই অপ্রত্যাশিত বাক্য গুঞ্জেছিল। কেউ সোজা অভিযোগ লাগায়নি, কিন্তু পুরনো রেকর্ড সুরক্ষা প্রক্রিয়ার জিম্মেদারি যেন শব্দ বারবার দোড়ানো হয়েছিল। এটা স্পষ্ট ছিল যে সওয়াল পাইপলাইনের নয়, বরং ভরসার ছিল। বিকাশ লম্বা সাফাই দেওয়ার চেষ্টা করেনি। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কি হালাতের গম্ভীরতা বোঝে, তখন সে শান্ত স্বরে শুধু এতটুকুই বলেছিল যে সে কখনো নিজের কাজ থেকে পালানোর চেষ্টা করেনি, আর যে জিম্মেদারি দেওয়া হবে সেটা থেকেও পালাবে না। তার শব্দে না চ্যালেঞ্জ ছিল, না ডর। ঘরে কিছু পলের খামোশি ছড়িয়ে পড়েছিল, যেন লোকেরা এমন সোজা জবাবের জন্য তৈরি ছিল না। ঠিক সেই সময় উপরে নিজের কেবিনে বসে অদিতি সিনহাকে সহায়ক থেকে জানা গিয়েছিল যে বিকাশকে বৈঠকের জন্য ডাকা হয়েছে। তার তুরন্ত সমঝ হয়ে গিয়েছিল যে এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা সেই কড়িকে পরখ করার উপায় ছিল যাকে সবচেয়ে কমজোর মনে করা হচ্ছিল। জানালার বাইরে দেখতে দেখতে তাকে প্রথমবার অপরাধ বোধ ঘিরেছিল। সে কখনো চায়নি যে তার ফাইসালার বোঝা কোনো এমন ইনসানের উপর পড়ুক যে তার থেকে কিছু চায়নি, কিন্তু এখন হালাত তার ইচ্ছা থেকে আগে বেরিয়ে গিয়েছিল। দুপুর পর্যন্ত এই খবর ইমারতে ছড়িয়ে গিয়েছিল যে বেসমেন্টে কাজ করা প্লাম্বারকে উপরে ডাকা হয়েছে। কিছু লোক এটাকে হালকা মজাকের মতো নিচ্ছিল, তো কিছু এটাকে আসন্ন গদলের সংকেত মনে করছিল। বিকাশ নিজের কাজে ফিরে এসেছিল, কিন্তু এখন তার উপস্থিতি আগের মতো অদৃশ্য ছিল না। লোকেরা তাকে দেখে অসহজ হচ্ছিল, কারণ সে সেই সীমাকে ছুঁয়ে গিয়েছিল যেখানে সাধারণত এমন লোকেরা পৌঁছায় না। সন্ধ্যায় ইমারত থেকে বাইরে বেরোনোর সময় এক অপ্রত্যাশিত ঘটনা মাহলকে আরও স্পষ্ট করে দিয়েছিল। কিছু বাইরের লোক যারা সেখানে কোনো কাজে এসেছিল বিকাশকে দেখে তার পেশা নিয়ে টিপ্পনি করতে শুরু করেছিল। শব্দ উঁচু ছিল না, কিন্তু তাতে লুকানো তিরস্কার স্পষ্ট ছিল। অদিতি আগে বেড়ে গিয়েছিলেন, কিন্তু সে থেমে গিয়েছিলেন। সে বিনা গুস্সায় কিন্তু স্পষ্ট আওয়াজে বলেছিলেন যে কোনো ইনসানের গরিমা তার কাজ থেকে আঁকা যায় না, আর এখানে কারো কাছে কাউকে নিচু দেখানোর অধিকার নেই। আশপাশে দাঁড়ানো লোকেরা চুপ হয়ে গিয়েছিল। বিকাশ সেই পল কিছু বলতে পারেনি। এটা প্রথমবার ছিল যখন কেউ সার্বজনীনভাবে তার জন্যে খাড়া হয়ে কথা বলেছিল। সেই ঘটনার পর দুজনের মাঝে কোনো লম্বা বাতচিত হয়নি। শব্দের দরকার ছিল না। সেই এক পল অনেক কিছু বদলে দিয়েছিল। অদিতি বুঝে গিয়েছিলেন যে এই লড়াই এখন শুধু তার নয়, আর বিকাশের এই এহসাস হয়ে গিয়েছিল যে সে পুরোপুরি বেয়াজ নয়। রাত গভীর হওয়ার সাথে দুজন নিজেদের কামরায় ছিল, কিন্তু ঘুম কাউকে আসেনি। অদিতি ভাবছিলেন যে সত্তার দেয়াল কিভাবে অঞ্জানে কমজোর লোকদের পিষে দেয়, আর বিকাশ বুঝতে চেষ্টা করছিল যে তার সাধারণ জীবন কোন মোড়ে এসে এত জটিল হয়ে গিয়েছে। এটা শুধু একদিনের ঘটনা ছিল না, এটা সেই রাস্তার শুরু ছিল যেখানে আগে চলতে চলতে চুপ্পির চেয়ে বেশি জরুরি হয়ে যাবে সঠিক সময়ে খাড়া হওয়া। সকাল হতেই সিনা গ্রুপের ইমারতের বাইরে কিছু অসামান্য মনে হতে শুরু করেছিল। গেটের কাছে সুরক্ষা বেশি সতর্ক ছিল, আর ভিতরে যেতে যেতে লোকের নজরে এখন শুধু জিজ্ঞাসা নয় বরং সাবধানতাও ঝলকচ্ছিল। এটা স্পষ্ট ছিল যে গত কয়েকদিনের ঘটনা এখন দফতরের চার দেওয়ালের মধ্যে সীমিত ছিল না। অদিতি সিনহা এসব দেখেছিলেন, কিন্তু নিজের চেহারায় কোনো বদল আসতে দেননি। সে জানত যে এমন সময়ে সবার আগে ইনসানের হাবভাব পড়া হয়, আর সেটাই কমজোরি বানিয়ে দেওয়া হয়। দফতরের ভিতরে বরিষ্ঠ কর্মচারীদের এক বৈঠক ডাকা হয়েছিল, এবার বিনা কোনো আনুষ্ঠানিক এজেন্ডা নয়, বরং স্পষ্ট সংকেতের সাথে যে হালাত বদলাচ্ছে। বাতচিতের শুরু কোম্পানির ছবি আর কিছু সম্ভাব্য ঝুঁকি থেকে হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি এটা সামনে এসে গিয়েছিল যে বাইরে কিছু হলচল হয়ে গিয়েছে। কোনো সাজেদার সংকেত দিয়েছিল যে কিছু পুরনো মশলা দ্বিতীয়বার উঠানো হচ্ছে, আর এটা সংযোগ নয়। এখানে পর্যন্ত কিছু দস্তাবেজের কথাও হয়েছিল যাদের নাম তো নেওয়া হয়নি, কিন্তু যাদের উপস্থিতি সবাইকে বেচেইন করছিল। এটা প্রথমবার ছিল যখন ঘরে বসা লোকেরা বুঝছিল যে সমস্যা কোনো এক ব্যক্তির নয়, বরং পুরো ঢাঁচার হতে পারে। এবার অদিতি চুপ থাকেননি। সে বিনা ভাবনায় স্পষ্ট বলেছিলেন যে যদি প্রতিষ্ঠানের নীড়ে দরার থাকে তাহলে তাকে কোনো এক চেহারার পিছনে লুকানো বোঝা যাবে না। ডরের ভিত্তিতে ফয়সালা নেওয়া থেকে খতরা খোলা যায় না, বরং বাড়ে। ঘরে খামোশি ছড়িয়ে পড়েছিল। কেউ খুলে অসম্মতি জানাতে পারেনি, কিন্তু এটাও স্পষ্ট ছিল যে এই কথা সবার পছন্দ হয়নি। ঠিক সেই দিন বিকাশ রাওকে কিছু অতিরিক্ত জিম্মেদারি দেওয়া হয়েছিল। এটা তার রোজমর্রার কাজ থেকে আলাদা ছিল, আর সোজাসুজি রাখরাখাওয়ের সাথে জড়িত ছিল। এটা ভরসার সংকেতও ছিল, আর এক ধরনের নিগরানিও। বিকাশ বিনা সওয়ালে কাজ স্বীকার করে নিয়েছিল।
সে বুঝে গিয়েছিল যে এখন প্রত্যেক কদম শুধু কাজের ভিত্তিতে নয়, বরং নজরের নিচে ওঠানো হবে। তার কাছে এই স্থিতি নতুন ছিল, কিন্তু সে জানত যে পিছিয়ে যাওয়া এখন হালাতকে আরও কঠিন করে দেবে। সন্ধ্যা হতেই বাইরের দুনিয়ায় হলচল বাড়তে শুরু করেছিল। কোনো খোলা খবর ছিল না, কিন্তু কিছু নাম আর ঘটনা আপোষে জোড়া যেতে শুরু করেছিল। অদিতি এসব দেখেছিলেন, কিন্তু প্রতিক্রিয়া দেওয়া থেকে নিজেকে রুখে রেখেছিলেন। সে জানত যে প্রত্যেক কথার জবাব তুরন্ত দেওয়া জরুরি নয়, অনেকবার সঠিক জবাব সঠিক সময়ের অপেক্ষা করে। ঠিক সেই রাতে তাকে আবার ঘরে ডাকা হয়েছিল। এবার বাতচিতে আগের মতো আনুষ্ঠানিকতা ছিল না। সোজা শব্দে এটা বলা হয়েছিল যে যদি হালাত আরও বিগড়ে যায় তাহলে তার অধিকারের উপর দ্বিতীয়বার ভাবা যাবে। এটা শুধু চেতাবনী ছিল না, বরং দাব ছিল। অদিতি শান্ত স্বরে জবাব দিয়েছিলেন যে সে ডরের ছায়ায় কোনো ফয়সালা নেবে না। যদি কারো বদল চায় তাহলে সে লুসি লোকের পাঠ পড়ছে, তো তাকে সত্যের সাথে আসতে হবে। ঘরে অসহজ খামোশি ছড়িয়ে পড়েছিল, কারণ এই জবাব কোনো সমঝোতার দিকে নয়, বরং টকরাবের দিকে ইশারা করছিল। উধার বিকাশ নিজের কামরায় বসে দিনভরের ঘটনাগুলো জোড়ার চেষ্টা করছিল। এখন তার স্পষ্ট দেখা যাচ্ছিল যে এসব আচমকা হচ্ছে না, কোনো না কোনোকে আগে করে আসল সওয়াল থেকে ধ্যান হটানোর চেষ্টা করা হচ্ছে। সে প্রথমবার এটা ঠিক করেছিল যে যদি পরবর্তী কদম তার থেকে জবাব চায় তাহলে সে শুধু চুপ থেকে নায়নি ভাবে না। পরের সকালের জন্য কোনো ঘোষণা হয়নি, কিন্তু মাহল নিজেই বলে দিয়েছিল যে আগের রাস্তা সহজ হবে না। ইমারত সেই ছিল, লোক সেই, কিন্তু ভিতরে চলা গল্প এখন এমন এক মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে প্রত্যেক ফয়সালা কোনো না কোনোর কিসমত ঠিক করবে। সকাল সিনহা গ্রুপের ইমারতে কদম রাখতেই এটা স্পষ্ট মনে হয়েছিল যে হালাত এখন আগের মতো নেই। লোক কম হচ্ছিল আর বেশি দেখছিল। কিছু চেহারা এমন ছিল যারা এই ইমারতে আগে কখনো নজরে আসেনি, কিন্তু তাদের উপস্থিতিতে এক অদ্ভুত আত্মবিশ্বাস ভরা ঠান্ডা ছিল। এমন লাগছিল যেন কোনো পুরনো গল্প যাকে বছরের আগে বন্ধ মনে করা হয়েছিল চুপচাপ আবার খুলছে। দুপুরের আগে অদিতিকে এক সংকেত এসেছিল। এটা কোনো আধিকারিক সূচনা ছিল না, বরং বছরের সাথে কাজ করা এক বরিষ্ঠ ব্যক্তির ধীর চেতাবনী ছিল। সে বলেছিল যে এক এমন কারোবারি আবার সক্রিয় হয়ে গিয়েছে যে এক সময় এই কোম্পানির শুরুর দিনে ফয়সালার মেজে বসত। সে অভিযোগ নিয়ে আসেনি, বরং সওয়াল নিয়ে ফিরে এসেছিল। সওয়াল এমন যার জবাব যদি সার্বজনিক হয়ে যায় তাহলে অনেক পুরনো সমঝোতা আর ডরের ছায়ায় নেওয়া ফয়সালা সামনে আসতে পারে। অদিতি বুঝে গিয়েছিলেন যে এটা শুধু বর্তমানে টকরাভ নয়, এটা অতীতের পরছাইয়ের ফেরত আসা, আর সেই পরছাই এখন নাম নয়, জবাব চাইছে। ঠিক সেই দিন বিকাশ রাওকে এক ছোট বন্ধ কামরায় ডাকা হয়েছিল। এটা না বোর্ড মিটিং ছিল, না কোনো আনুষ্ঠানিক যাঁচ। ঘরে বসা লোকেরা সেই ছিল যারা সাধারণত পর্দার পিছনে থেকে দিশা ঠিক করে। বাতচিতের শুরু পুরনো বছর থেকে হয়েছিল, সেই সময় থেকে যখন কোম্পানি নিজেকে সামলানোর চেষ্টা করছিল আর প্রত্যেক ফয়সালা মজবুরিতে নেওয়া হয়েছিল। যেমন যেমন কথা আগে বাড়ছিল, সওয়াল ধীরে ধীরে বিকাশের দিকে ঝুঁকতে শুরু করেছিল। কোনো সোজা অভিযোগ ছিল না, কিন্তু এটা স্পষ্ট ছিল যে তার থেকে এটা জানতে চাওয়া হচ্ছে যে তার এখানে থাকা শুধু সংযোগ কি কোনো পুরনো ফয়সালার পরছাই। এবার বিকাশ চুপ থাকাকে একমাত্র রাস্তা মনে করেনি। সে শান্ত স্বরে জিজ্ঞাসা করেছিল যে তার থেকে আসলে কি জানতে চাওয়া হচ্ছে। ঘরে আচমকা খামোশি ছড়িয়ে পড়েছিল। তারপর কেউ বলেছিল যে কিছু লোক এটা বুঝতে চায় যে সে এই কোম্পানি পর্যন্ত কিভাবে পৌঁছেছে, আর তার অতীতে এমন কিছু আছে কিনা যা এখন জানা জরুরি হয়ে গিয়েছে। বিকাশ বিনা বাঁচিয়ে জবাব দিয়েছিল যে সে কখনো এই জায়গা পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা করেনি। যে কাজ মিলেছিল সে করেছিল, আর যদি তার অতীতের সাথে জড়িত কোনো সচ্চের দরকার হয় তাহলে সে তার থেকে পালানোর লোক নয়। তার শব্দে না গোস্সা ছিল না চ্যালেঞ্জ, কিন্তু এক স্পষ্ট স্বীকার ছিল যে সে এখন অনদেখা হয়ে থাকতে প্রস্তুত নয়। সন্ধ্যা পর্যন্ত এটা আরও স্পষ্ট হয়ে গিয়েছিল যে ফিরে আসা ব্যক্তি শুধু পুরনো হিসাব চুকিয়ে আসেনি। সে চাইছিল যে কোম্পানি আবার সেই ডরের মাহলে ফিরে যাক যেখানে ফয়সালা মজবুরিতে নেওয়া হয় আর সচ দবিয়ে দেওয়া হয়। অদিতির বুঝতে দেরি লাগেনি যে এই খেলায় সবচেয়ে সহজ নিশানা সেই লোকেরা হয় যাদের আওয়াজ এতদিন শোনা যায়নি, আর তাদের মধ্যে বিকাশ সবার আগে খাড়া করে দেওয়া হয়েছিল। সেই রাতে অদিতি আর বিকাশের মাঝে কোনো লম্বা বাতচিত হয়নি, কিন্তু দুজনের ভিতর কিছু বদলে গিয়েছিল। বিকাশ প্রথমবার নিজের অতীতকে শুধু জাদ নয়, বরং তাকে সমঝার দরকার মনে করছিল। তার এই এহসাস হয়ে গিয়েছিল যে যদি সে এখনও চুপ থাকে তাহলে কেউ তার গল্প লিখে দেবে। অন্যদিকে অদিতি এটা জেনে গিয়েছিলেন যে আসন্ন দিনে তাকে শুধু বর্তমানের নয়, বরং নিজের পিতার সময় থেকে চলে আসা ফয়সালারও জিম্মেদারি ওঠাতে হবে। পরের সকালের জন্য কোনো আধিকারিক ঘোষণা হয়নি, কিন্তু এক নাম প্রথমবার হাওয়ায় ভাসতে শুরু করেছিল। সেই নাম এখনও স্পষ্ট শোনা যায়নি, কিন্তু তার উপস্থিতি মনে হয়েছিল। গল্প এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে সওয়াল শুধু এটা নয় যে সচ কি, কিন্তু এটাও যে যখন সেটা সামনে আসবে তখন তার সাথে কে খাড়া থাকবে আর কে পিছিয়ে যাবে। সকাল যখন সিনহা গ্রুপের ইমারতে লোকেরা ঢুকছিল তখন এটা স্পষ্ট মনে হয়েছিল যে এখন কথা শুধু ইশারায় থাকেনি,
প্রত্যেক বাতচিত, প্রত্যেক নজরে একই নাম ভাসছিল, অজয় মেহতা। সেই নাম যাকে বছরে জান বুঝে দবিয়ে রাখা হয়েছিল, এখন আচমকা ফাইল থেকে বেরিয়ে লোকের জুবানে এসে গিয়েছিল। অজয় মেহতা সেই কারোবারই ছিল যে কোম্পানির শুরুর বছরে ফয়সালার মেজে বসত, আর তারপর একদিন বিনা কোনো ওজোর বলে সবকিছু ছেড়ে চলে গিয়েছিল। তার ফেরত আসা নিয়ে কোনো আধিকারিক ঘোষণা ছিল না, কিন্তু তার উপস্থিতির আসার প্রত্যেক ফয়সালায় ঝলকাচ্ছিল। অদিতি সিনহা যখন এই নাম শুনেছিলেন, তখন তার ভিতর এক পুরনো খামোশি হেলে উঠেছিল। সে নিজের পিতাকে বছরের আগে এই নামে আচমকা চুপ হয়ে যেতে দেখেছিলেন। সেই চুপ্পি, যাতে ডর নয় বরং অধুরের সাচ লুকিয়ে থাকে, এখন সেই অধুরের সাচ দ্বিতীয়বার সামনে আসার চেষ্টা করছিল। অদিতি বুঝে গিয়েছিলেন যে অজয় শুধু সুয়াল করছে না, বরং সে এটা মনে করিয়ে দিচ্ছে যে কিছু ফয়সালা কখনো পুরো হয়নি, আর যাদের ওপর পর্দা ফেলে দেওয়া হয়েছিল। ঠিক সেই দিন বিকাশ রাও নিজের কাজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের মায়ের ঘরে পৌঁছেছিল। এই ঘর তার জন্য সবসময় সুকুনের জায়গা ছিল, কিন্তু আজ সে এখানে আরামের জন্য নয়, জবাবের জন্য এসেছিল। মা প্রথমে কথা টালানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন বিকাশ নিজের পিতার নাম নিয়েছিল, তখন ঘরের হাওয়া বদলে গিয়েছিল। সে ধীর আওয়াজে বলেছিল যে বিকাশের পিতা কোম্পানি থেকে সোজা নয়, বরং এক এমন প্রজেক্টের সাথে জড়িত ছিল যার ওপর পরে সোয়াল উঠেছিল। কিছু দস্তাবেজে তাদের হস্তাক্ষর ছিল, যার তারিখ আজও মা মনে করত। সেই কাগজ পরে অনেক তাকাতফর লোকের জন্য ঢাল আর হাতিয়ার দুটোই হয়ে গিয়েছিল। মা এটাও বলেছিল যে তার পিতা কখনো গলত ইরাদে কিছু করেনি, কিন্তু গলত সময়ে সঠিক ইনসান হওয়াও কখনো কখনো ভারী পড়ে যায়। এদিকে সিনহা পরিবারের ভিতর হালাত তেজি করে শক্ত হয়ে যাচ্ছিল। অদিতিকে স্পষ্ট শব্দে বলে দেওয়া হয়েছিল যে অজয় মেহতার ফেরত আসা পুরনো সমঝোতাগুলোকে আবার খতরায় ফেলে দিয়েছে। এবার কথা শুধু ইজ্জত বা ছবির নয়, তাকে এটাও বলা হয়েছিল যে যদি হালাত হাত থেকে বেরিয়ে যেতে দেখা যায়, তাহলে তার অধিকার আর হিস্সেদারির ওপর অস্থায়ী রোক লাগানো যেতে পারে। এর সাথে সেই পুরনো প্রস্তাব আবার সামনে রাখা হয়েছিল, কিন্তু এবার এক সময়সীমার সাথে। এটা এখন সলা নয়, দাব হয়ে গিয়েছিল। অদিতি এবার জবাব দেওয়ায় কোনো দেরি করেননি। সে বলেছিলেন যে যদি কোনো সচ্চকে লোকানোর জন্য তার থেকে তার জীবনের কোরবানি চাওয়া হচ্ছে, তাহলে সে কিমাত চোকাতে প্রস্তুত নয়। যদি কোম্পানি সচ্চের সাহারে না দাঁড়াতে পারে, তাহলে ডরের সাহারে তাকে বাঁচানোরও কোনো মানে নেই। ঘরে খামোশি ছড়িয়ে পড়েছিল। এই খামোশি হারের নয়, বরং সেই পলের ছিল যখন সামনে খাড়া ইনসান ঝুঁকতে স্পষ্ট ইনকার করে দেয়। সন্ধ্যা হতেই কোম্পানিতে অজয় মেহতার এক আনুষ্ঠানিক পত্র পৌঁছেছিল। তাতে কোনো সোজা ধমকি ছিল না, কিন্তু এক তারিখ স্পষ্ট লেখা ছিল। সেই তারিখের সাথে এই সংকেত ছিল যে যদি ততদিনে স্বচ্ছ সামনে না আসে, তাহলে সে নিজে তা সামনে আনতে পিছিয়ে যাবে না। এই পত্র পড়তে পড়তে অদিতি বুঝে গিয়েছিলেন যে এখন টাকরাফকে টালা যাবে না। ওদিকে বিকাশ মায়ের ঘর থেকে বেরোনোর সময় আগের মতো ছিল না। এখন তার কাছে শুধু সোয়াল নয়, বরং এক ঠোস কড়ি ছিল, যা তার পিতাকে সেই অধুরে গল্পের সাথে জড়ছিল। সে ঠিক করে নিয়েছিল যে সে এখন কাউকে নিজের অতীত আর নিজের ভবিষ্যতের গল্প লিখতে দেবে না। রাতের সন্নাটে দুটো আলাদা আলাদা জায়গায় বসা দুজন একই কথা বুঝে গিয়েছিল। স্বচ্ছ এখন দরজায় খাড়া। পরবর্তী কদম চাই যতই কঠিন হোক, এখন পিছিয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গল্প এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে আসন্ন দিন শুধু ফয়সালা নয়, বরং অনেক জীবনের দিশা বদলানোর ছিল। সকল সেনা গ্রুপের ইমারতে এক অসহজ স্থিরতা ছড়িয়ে পড়েছিল। এই স্থিরতা কোনো শান্তির নয়, বরং সেই দাবের ছিল যা ধীরে ধীরে ভেতর পর্যন্ত নেমে আসে। অজয় মেহতার পত্রে লেখা তারিখ এখন মাত্র ৩ দিন দূরে ছিল, আর এই এক তথ্য পুরো মাহল বদলে দিয়েছিল। লোকেরা কাজ করছিল, বৈঠক হচ্ছিল, কিন্তু প্রত্যেক বাতাচিতের পিছনে সেই সওয়াল লুকিয়েছিল যে যদি এই স্বচ্ছ বাইরে আসে, তাহলে কে বাঁচবে আর কে ভেঙে যাবে। দুপুর পর্যন্ত অদিতির সামনে পুরনো প্রজেক্টের সাথে জড়িত ফাইল রাখা হয়েছিল। এই কাগজ সহজে মেলেনি, অনেক দস্তাবেজ অধুরে ছিল, আর কিছুর পাতা গায়েব ছিল, আর কিছুর তারিখ স্পষ্ট ছিল না, যেন কেউ জানবুঝে গল্পকে অধুরে ছেড়ে দিয়েছে। পাতা উল্টাতে উল্টাতে অদিতির স্পষ্ট দেখা যাচ্ছিল যে সেই সময় কোম্পানি কোন দাবে ছিল। নিবেশ রুখে গিয়েছিল, ঋণ বাড়ছিল, আর প্রত্যেক ফয়সালা সময় কিনতে নেওয়া হচ্ছিল। ঠিক সেই দিনে বিকাশের পিতার নাম টেকনিক্যাল সালাহকার হিসেবে সামনে এসেছিল। যে কাগজে তাদের হস্তাক্ষর ছিল, সেগুলো টেকনিক্যাল স্বীকৃতির সাথে জড়িত ছিল, কিন্তু পরে সেই হস্তাক্ষরকে এমন পেশ করা হয়েছিল যেন তারা পুরো প্রজেক্টের জিম্মেদারি নিজের ওপর নিয়েছে। এই ফারাক এখন ধীরে ধীরে উঠছিল, কিন্তু এখনও পুরো তাসবির সামনে ছিল না। এদিকে বিকাশকে ডাকা হয়েছিল। এবার কোনো ঘুরিয়ে প্রশ্ন ছিল না। ঘরে বসে লোকেরা সোজা সেই পুরনো প্রজেক্টের নাম নিয়েছিল, আর তার থেকে জিজ্ঞাসা করেছিল যে সে কি তার পিতা থেকে এর সম্পর্কে কখনো কিছু শুনেছে। বিকাশ বিনা জলদবাজি জবাব দিয়েছিল। এই প্রশ্নে সে বলেছিল যে তার পিতা সবসময় এটাই মনে করতেন যে টেকনিক্যাল তরফ থেকে কাজ গালাচ্ছিল না, কিন্তু আর্থিক ফাইসালার দিশা তারা ঠিক করেননি। সে এটাও স্পষ্ট বলেছিল যে যদি সেই হস্তাক্ষর কেউ নিজের জিম্মেদারি থেকে বাঁচার জন্য ব্যবহার করে থাকে, তাহলে তার পিতা সেই খেলার অংশ ছিলেন না।
ঘরে কিছু পলের খামোশি ছড়িয়ে পড়েছিল, কারণ এই কথা এখন অনুমান নয় ছিল, এটা এক অধুরে সত্য ছিল যা ধীরে ধীরে আকার নিচ্ছিল। সন্ধ্যায় অদিতিকে ঘরে ডাকা হয়েছিল। এবার বাতচিতে কোনো নরমি ছিল না। তাকে বলা হয়েছিল যে হালাত দেখে তার হিস্সেদারির উপর অস্থায়ী রোক লাগানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এই ফায়সালা তুরন্ত লাগু হয়নি, কিন্তু তার ইশারা স্পষ্ট ছিল। অদিতি বুঝে গিয়েছিলেন যে এই কদম তাকে আলাদা থলক করার জন্য, যাতে আসন্ন টকরাবে তার আওয়াজ কমজোর পড়ে। সে শান্ত স্বরে বলেছিলেন যে যদি সত্যকে দবানোর কিমাত তার পদ হয়, তাহলে সেই কিমাত সে স্বীকার করে, কিন্তু সে ঝুটের সাথে খাড়া হবে না। ঘরে কোনো জবাব আসেনি, কারণ এই ফায়সালা ডর থেকে নয়, স্পষ্ট ইরাদায় নেওয়া হয়েছিল। উধার অজয় মেহতার দিক থেকেও হালচাল তেজ হয়ে গিয়েছিল। তার প্রতিনিধিদের মাধ্যমে এই সন্দেশ স্পষ্ট পৌঁছে দেওয়া হয়েছিল যে সে বাতচিতের জন্য প্রস্তুত, কিন্তু নিজের তরিকায়। যদি ঠিক তারিখ পর্যন্ত কোম্পানি নিজে স্বচ্ছ সামনে না রাখে, তাহলে সে দস্তাবেজের সাথে সার্বজনীন মঞ্চে আসবে। এটা এখন চেতাবনী নয়, বরং এক ঠিক কদম ছিল। রাতের সময় অদিতি আর বিকাশ প্রথমবার বিনা কোনো আনুষ্ঠানিকতায় আমনে সামনে বসেছিলেন। বাতচিত লম্বা ছিল না, কিন্তু জরুরি ছিল। দুজন বুঝে গিয়েছিলেন যে এখন আধা রাস্তা চলবে না। বিকাশ বলেছিল যে সে নিজের পিতার নামে লাগা প্রত্যেক সওয়ালের সামনা করবে, চাহে এর কিমাত তাকে নিজের নকরি থেকেই চুকাতে হয় কেননা। অদিতি জবাবে শুধু এতটুকুই বলেছিলেন যে এখন সেও একা লড়বে না। এটা কোনো ভাবুক ওয়াদা ছিল না, বরং আসন্ন ফয়সালার তৈরি ছিল। রাত গভীর হওয়ার সাথে এক ইমেল পাঠানো হয়েছিল, বিনা কোনো ঘোষণায়, বিনা সরে। সেই ইমেল সেই প্রক্রিয়া শুরু ছিল, যাকে এখন রোকা যাবে না। 3 দিন এখন শুধু ইন্তেজার নয়, তারা সেই স্বচ্ছের জন্য উল্টি গিনতি ছিল যা বছরের দবা হয়েছিল, আর এখন সামনে আসতে প্রস্তুত ছিল। গল্প এখন সেই মোড়ে খাড়া ছিল, যেখানে পরবর্তী কদম শুধু টকরাভ নয়, বরং খুলি লড়াইয়ের শুরু হতে চলেছিল। সকালের উজালা ইমারতের কাছে পড়েছিল, কিন্তু ভিতরের মাহল আর গাঢ় হয়ে গিয়েছিল। উল্টি গিনতি এখন 2-এ এসে গিয়েছিল, আর এই কথা কোনো ঘোষণার মহতাজ ছিল না। ঠিক সেই সকালে অদিতি সিনহার ফোনে এক সংক্ষিপ্ত সন্দেশ এসেছিল। অজয় মেহতা সোজা মিলতে প্রস্তুত ছিল। না কোনো মধ্যস্থ, না কোনো শর্ত, জায়গা আর সময় ঠিক ছিল। এই মুলাকাত এখন শুধু বাতচিত নয়, বরং সেই অধুরে সচ্চের সামনা ছিল যাদের বছরে টালিয়ে দেওয়া হয়েছিল। বৈঠকের কামরা সাদা ছিল, কিন্তু হাওয়া ভারী। অজয় মেহতা ভিতরে এসেছিল তখন তার চেহারায় না উতাবলাপন ছিল, না গুস্সা। সে এমন বসেছিল যেন কোনো পুরনো হিসেব খুলতে এসেছে। শুরু আনুষ্ঠানিক ছিল, কিন্তু তাড়াতাড়ি কথা মুদ্রায় এসে গিয়েছিল। অজয় বলেছিল যে সে বদলা নিতে আসেনি, বরং সেই ফায়সালার পাতা খুলতে এসেছে, যা থেকে কিছু লোক বেঁচে গিয়েছে আর কিছু নাম ঢাল বানিয়ে দেওয়া হয়েছে। সে দস্তাবেজ সামনে রেখেছিল। তারা পুরো ছিল না, কিছু পাতা গায়েব ছিল, কিছুতে তারিখ অধুরে ছিল। এই অধুরাপনই সবচেয়ে খাতারনাক ছিল, কারণ আধা স্বচ্ছ পুরো গল্পকে মোড়াতে পারে। আদিতি কাগজ দেখেছিলেন আর বুঝে গিয়েছিলেন যে সন্দর্ভ ছাড়া এসব বাইরে গেলে নোকসান ঠিক। অজয় বিকাশের পিতার নাম নিয়েছিল, অভিযোগের মতো নয়, উদাহরণের মতো। সে বলেছিল যে যে হস্তাক্ষর ব্যবহার হয়েছিল সেগুলো টেকনিক্যাল স্বীকৃতির ছিল, কিন্তু তাদের জিম্মেদারির মোহর বানিয়ে পেশ করা হয়েছিল। ঘরে এক খামোশি ছড়িয়ে পড়েছিল, কারণ এটা প্রথমবার এত স্পষ্ট ভাষায় বলা হয়েছিল। ঠিক সেই ক্ষণেই বিকাশকেও ভিতরে ডাকা হয়েছিল। এটা সংযোগ ছিল না, এখন সওয়াল থেকে বাঁচার কোনো জায়গা বাকি ছিল না। তার সামনে সেই দস্তারেজ রাখা হয়েছিল। তার থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কি হস্তাক্ষর চেনে। বিকাশ পাতাগুলো মন দিয়ে দেখেছিল। তারপর বলেছিল যে সে নিজের পিতার লেখা চেনে, কিন্তু সে এটাও জানে যে সেই হস্তাক্ষরের অর্থ কী ছিল আর কি ছিল না। সে স্পষ্ট বলেছিল যে টেকনিক্যাল স্বীকৃতি আর পুরো প্রজেক্টের জিম্মেদারি এক নয়। যদি কেউ এই অন্তর মিটিয়ে দিয়েছে, তাহলে তার জবাব সেই সচ্চাইয়ের সাথে দেওয়া উচিত। এটাই সেই পল ছিল যখন বিকাশকে সার্বজনীনভাবে কিমত চোকাতে হয়েছিল। ঘরে বসা এক অফিসার ঠান্ডা স্বরে বলেছিল যে যতদিন যাঁচ চলবে, বিকাশকে অস্থায়ীভাবে কাজমুক্ত করা হচ্ছে। কোনো হাঙ্গামা হয়নি, কোনো বাহাস হয়নি। এই ফয়সালা ঠিক সেই ক্ষণে লাগু হয়েছিল। বিকাশ শির হেলিয়েছিল। সে বলেছিল যে যদি সত্যি পর্যন্ত পৌঁছানোর রাস্তা এটাই হয়, তাহলে সে এটা স্বীকার করে। তার শব্দ শান্ত ছিল, কিন্তু আসর গভীর ছিল। আদিতি এসব দেখেছিলেন, আর এক ক্ষণের জন্য তার এটাও দেখা গিয়েছিল যে এই রাস্তায় চলে সে সবকিছু হারাতে পারে। কিন্তু ঠিক সেই ক্ষণে সে ঠিক করেছিলেন যে অধুরে সত্য আধা বাইরে যাবে না। সে অজয়কে বলেছিলেন যে যদি সে সত্য চায়, তাহলে তাকে পুরো সত্য সামনে আনার হিম্মতও রাখতে হবে, না যে সেই টুকরোগুলোর যা তার পক্ষে হয়। সেইটাও স্পষ্ট করেছিলেন যে কোম্পানি এখন আধা কদম ওঠাবে না, হয় পুরো সত্য সামনে আসবে, নয় সে এই খেলার অংশ হবে না। বৈঠক বিনা কোনো সমঝোতায় শেষ হয়েছিল, কিন্তু তার পরের হলচল বলে দিয়েছিল যে এটা অন্ত নয়। বাইরে বেরোতেই কিছু ফোন কল থেমে গিয়েছিল, কিছু নতুন শুরু হয়েছিল। এক ইমেল পাঠানো হয়েছিল যাতে যাঁচের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার সংকেত ছিল। এই ইমেল কোনো ঘোষণার মতো নয়, বরং এক দিশার মতো ছিল। এখন পেছিয়ে লটানো সহজ ছিল না। রাত নামতে নামতে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে পরবর্তী 2 দিন শুধু ইন্তেজার হবে না, তারা সেই ফয়সালার দিন যাতে সত্যের সাথে খাড়া হওয়া মহঙ্গা পড়বে। কিন্তু ঝুটের সাথে জীবনের গুঞ্জাইশ এখন খতম হয়ে গিয়েছিল। গল্প এখন সেই মোড়ে ছিল যেখানে প্রত্যেক আগের কদম শুধু টাকরাভ নয়,
বরং খুলি লড়াইয়ের তৈরি ছিল। যে সকালে জাজকে সার্বজনিক করা হয়েছিল সেদিন সিনহা গ্রুপের ইমারতের বাইরে ক্যামেরা আগে থেকেই উপস্থিত ছিল। কোনো আধিকারিক প্রেসওয়ার্তা হয়নি, কিন্তু বোর্ডের ফয়সালার এক লাইন বাজারকে হিলিয়ে দিয়েছিল। আন্তরিক জাজকে স্বতন্ত্র প্রক্রিয়ার অধীনে আগে বাড়ানো হচ্ছে। এই বাক্য শুনতেই শেয়ার ধারকদের ফোন আসতে শুরু করেছিল। কিছু পুরনো সাজেদার বৈঠক টালিয়ে দিয়েছিল, আর যে সমঝোতায় মাসের কাজ চলছিল সেগুলো আচমকা থেমে গিয়েছিল। এটা প্রথমবার ছিল যখন চুপ্পির কিমত কোম্পানিকে তুরন্ত চুকাতে হয়েছিল। আদিতি সিনহা এই কদম জেনে বুঝে উঠিয়েছিলেন। তার স্পষ্ট দেখা যাচ্ছিল যে নিয়ন্ত্রণ হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার এটাও সমঝ হয়ে গিয়েছিল যে এই নিয়ন্ত্রণ বছরের সোচ্চকে দাবানোর জরিয়া বানিয়েছিল। জাজ সমিতির গঠন হয়েছিল, বাইরের বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল, আর পুরনো প্রজেক্টের ফাইল আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছিল। এই প্রক্রিয়া সহজ ছিল না, কিছু দস্তাবেজ অধুরে ছিল। কিছু নম্বর বদল করা হয়েছিল, আর কিছু ফাইল এমন ছিল যাদের হওয়ার জিকার তো মিলত, কিন্তু তারা আলমারিতে ছিল না। প্রত্যেক খালি জায়গায় এটা বলছিল যে কেউ সময় থাকতে নিশান মুছে দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক সেই খোঁজবিনের মাঝে এক পুরনো লিফাফা সামনে এসেছিল, যাকে আগে গুরুত্বহীন মনে করে আলাদা রাখা হয়েছিল। তার ওপর লাগা তারিখ ধুঁধলি ছিল, কিন্তু ভিতরে থাকা পত্র পুরো মামলার দিশা বদলে দিয়েছিল। এটা বিকাশের পিতা দ্বারা লেখা আপত্তিপত্র ছিল, যাতে তারা স্পষ্ট শব্দে লিখে রেখেছিল যে টেকনিক্যাল স্বীকৃতিকে কখনো আর্থিক ঝুঁকির মঞ্জুরি মনে করা উচিত নয়। এই পত্র সেই সময় আধিকারিক রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। জাজ সমিতি যখন এটা পড়েছিল তখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে সচ্চাই দাবানো হয়নি, বরং জানবুঝে আলাদা রাখা হয়েছিল। এখন এটা শুধু এক বয়ান নয় ছিল, এটা লিখিত প্রমাণ হয়ে গিয়েছিল। বিকাশকে এই জানকারি ঠিক সেই দিন দেওয়া হয়েছিল। কাজমুক্ত হওয়ার পর সে প্রথমবার কোম্পানির পরিসরে নয়, বরং বাইরে থেকে এই পুরো প্রক্রিয়া দেখছিল। তার কোনো জিত মনে হয়নি, তার ভিতর শুধু এই এহসাস ছিল যে তার পিতার কথা, যাকে বছরে নজরআন্দাজ করা হয়েছিল, এখন নিজে বলছে। কিন্তু সে এটাও বুঝে গিয়েছিল যে এই দস্তাবেজ সামনে আসায় কিছু লোকের মুশকিল বাড়বে, আর তারা চুপ বসবে না। ওধারে অজয় মেহতা হালাত বদলাতে দেখে নিয়েছিল। তার কাছে থাকা অধুরে দস্তাবেজ এখন একাদা বানানোর জন্য যথেষ্ট ছিল না। ঠিক সেই সন্ধ্যায় সে অদিতির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু এবার তাকে স্পষ্ট জবাব মিলেছিল যে এখন কোনো নিজি বাতচিত হবে না। যা সচ্চাই আছে সেটা যাচের মাধ্যমে সামনে আসবে। এটা প্রথমবার ছিল যখন অজয়ের এই এহসাস হয়েছিল যে খেল এখন তার হাত থেকে ফিসলছে। ঠিক সেই রাতে অদিতির জন্য পরিবারের দিক থেকে পরবর্তী কদম ওঠানো হয়েছিল। শুধু চেতাবনী নয়, বরং কার্যবাহী তার কিছু আর্থিক অধিকার অস্থায়ীভাবে রুখে দেওয়া হয়েছিল, আর হস্তাক্ষরের শক্তি সীমিত করে দেওয়া হয়েছিল। এই সন্দেশ সোজা ছিল, আর বিনা ভাবনায় যদি সে পিছিয়ে না হটে তাহলে এই সীমা আরও শক্ত হবে। অদিতি এসব পড়েছিলেন আর চুপচাপ ফোন রেখে দিয়েছিলেন। তার জানা ছিল যে এই কিমত সে আগেই স্বীকার করে নিয়েছিলেন। রাত গভীর হতে গিয়েছিল, শহরের রশনি সেই ছিল, কিন্তু ভিতরের তসবির বদলে গিয়েছিল। বিকাশ নিজের কামরায় বসে সেই পত্রের প্রতি দেখছিল, যাকে এখন যাচের অংশ বানিয়ে দেওয়া হয়েছিল। অদিতি জানালার কাছে খাড়া এটা বুঝছিলেন যে পরবর্তী কদম শুধু পেশোয়ার নয়, নিজি তরফেও ভারী পড়বে। কিন্তু এখন রোখার কোনো অর্থ ছিল না। গল্প এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে সত্য সামনে আসতে শুরু করেছিল, আর তার সাথে টকরাবো স্পষ্ট দেখা যাচ্ছিল। পরের দিন শুধু যাঁচ আগে বাড়বে না, বরং কিছু পুরনো চেহারাও নিজের আসল রূপ দেখানোর ছিল। এটা এখন শুধু কোম্পানির লড়াই ছিল না, এটা সেই ব্যবস্থার পরীক্ষা হয়ে গিয়েছিল যা বছরের চুপ্পিকে নিরাপত্তা মনে করত। যাঁচের দ্বিতীয় দিন সকাল হতেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে মামলা এখন কোম্পানির দেয়ালের ভিতর সীমিত ছিল না। বাইরে খাড়া ক্যামেরার সংখ্যা বেড়ে গিয়েছিল, আর চ্যানেলে চলা বাহাসে এখন নাম নেওয়া শুরু হয়েছিল। যাঁচ সমিতির বৈঠকের মাঝে প্রথমবার সেই নাম খুলে তরফে সামনে এসেছিল, যা এতদিন শুধু ফুসফুসাহাটে ছিল। এই নাম বছরের নির্ণয়ের মেঝের কাছে ছিল, আর অনেক আহাম দস্তাবেজে তার সম্মতি দর্জ ছিল। ঘরে সন্নাটা ছড়িয়ে পড়েছিল, কারণ এখন গল্প কোনো অজানা দোষী নয়, বরং এক চেনা চেহারার দিকে বাড়ছিল। এই খবর বাইরে পৌঁছতেই বাজার প্রতিক্রিয়া দিয়েছিল। কোম্পানির শেয়ারে গিরাবট দর্জ করা হয়েছিল। কিছু সাজেধার সহযোগিতায় পুনর্বিচারের কথা বলেছিল, আর যে সমঝোতা নিরাপদ মনে করা হচ্ছিল সেগুলো আচমকা অনিশ্চিত হয়ে গিয়েছিল। মিডিয়া সওয়ালের ধার তেজ করেছিল। এখন মুদ্রা শুধু এটা নয় যে গালাত কি হয়েছিল, বরং এটাও যে এত বছর কে চোখ বুজে রেখেছিল। কোম্পানির ভিতর কাজ চলছিল, কিন্তু প্রত্যেক বৈঠক, প্রত্যেক হস্তাক্ষর এখন সন্দেহের ঘেরায় এসে গিয়েছিল। যখন 2000 চ্যানেলের কিজে ঠিক এই মাহলে বিকাশকে সার্বজনীন শুনওয়াইয়ের জন্য ডাকা হয়েছিল, এটা এক খোলা ছাত্র ছিল, যেখানে জাজ সমিতির সাথে সাথে মিডিয়ারও উপস্থিতি ছিল। বিকাশ জানত যে এখানে বলা শব্দ এখন ফেরত নেওয়া যাবে না। যখন সে বলতে শুরু করেছিল তখন তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু মাহল ভারী। সে বলেছিল যে তার পিতা টেকনিক্যাল জিম্মেদারি নিভিয়েছিল,
কিন্তু তারা কখনো আর্থিক ঝুঁকিকে মঞ্জুরি দেননি। সে সেই আপত্তিপত্রের উল্লেখ করেছিল যাকে বছরের আলাদা রাখা হয়েছিল, আর এটাও বলেছিল যে যদি সেই পত্রকে সময়মতো গম্ভীরতার সাথে নেওয়া হয়েছিল তাহলে অনেক ফায়সালা আলাদা হতে পারত। কিন্তু এই বয়ান বিনা চ্যালেঞ্জে থাকেনি। শুনুয়াইয়ের মাঝে এক সদস্য সোজা সওয়াল তুলেছিল যে কি বিকাশ নিজের পিতার কাছাকাছি হওয়ার কারণে পুরোপুরি নিষ্পক্ষ থাকতে পারে। এই সওয়াল ঘরে গুঞ্জেছিল। কিছু পলের জন্য সন্নাটা ছড়িয়ে পড়েছিল। বিকাশ বিনা হড়বড়ি জবাব দিয়েছিল যে নিষ্পক্ষতার মানে চুপ থাকা নয়। যদি কোনো দস্তাবেজে সচ্চাই দর্জ থাকে তাহলে তাকে বলা থাকে রিশতে নয়, বরং ঝুট কমজোর পড়ে। এই জবাব তালির জন্যে ছিল না, কিন্তু সে বাহাসের দিশা বদলে দিয়েছিল। আদিতি এইসব দূর থেকে দেখছিলেন। সে বুঝে গিয়েছিলেন যে এখন শুধু সচ্চু সামনে আনা যথেষ্ট হবে না, বরং তার আসর সামলানোর ফ্যাসালাও নিতে হবে। ঠিক সেই দিন সে জাজ সমিতিকে এই সংকেত দিয়েছিলেন যে পরবর্তী চরণে জিম্মেদার পদে বসা লোকেদের ভূমিকা আনুষ্ঠানিকভাবে ঠিক করা যাক। এই ফ্যাসালা সার্বজনিক করা হয়নি, কিন্তু তার সন্দেশ সঠিক জায়গায় পৌঁছে গিয়েছিল। দিন ঢলতে ঢলতে এক আর ঝটকা লেগেছিল। এক বড় সাজেদার অস্থায়ীভাবে নিজের নিবেশ শুকে দেওয়ার ঘোষণা করে দিয়েছিল। এটা প্রথম ঠোস নুকসান ছিল। কোম্পানির ভিতর বেচাইনি আর বেড়ে গিয়েছিল। কিছু লোক এটাকে সচ্চের কিমত মনে করছিল, তো কিছু এটাকে অনাবশ্যক ঝুঁকি। কিন্তু এখন পিছিয়ে লটার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। রাতে বিকাশ নিজের কামরায় ফিরেছিল, তখন থকান স্পষ্ট ছিল, কিন্তু তার ভিতর এক স্থিরতাও ছিল। সে বুঝে গিয়েছিল যে আজ সে শুধু নিজের পিতার বাঁচাও করেনি, বরং সেই চুপ্পিকে চ্যালেঞ্জ দিয়েছে যা বছরের গলতকে বাঁচাতে এসেছিল। অন্যদিকে আদিতি জানালার কাছে খাড়া এটা ভাবছিলেন যে পরবর্তী কদম এখন আরও কঠিন হবে। পরিবারের দাবিতে বাজারের প্রতিক্রিয়া আর যাঞ্চের দিশা তিনটে একসাথে টকরাপ করবে। গল্প এখন সেই বিন্দুতে পৌঁছে গেছিল যেখানে সোচ্চাই শুধু উজাগর হচ্ছে না, বরং কিমতো ওয়াসুল করছিল। পরবর্তী চরণ শুধু যাঞ্চের বিস্তার নয়, বরং সেই ফয়সলার হবে যা থেকে এটা ঠিক হবে যে কে জিম্মেদারি ওঠাবে আর কে হামেশার জন্য পর্দার পিছনে ছুটে যাবে। যাঞ্চের তৃতীয় দিনের সকাল আগের থেকে আলাদা ছিল। এবার কোনো অনুমান ছিল না, কোনো প্রতীক্ষা ছিল না। জাজ সমিতি আনুষ্ঠানিক নোটিশ জারি করেছিল, আর যাদের নাম এতদিন শুধু চর্চায় ছিল তাদের প্রথমবার লিখিত রূপে তলব করা হয়েছিল। এই দৃশ্য কোম্পানির গলিয়ারায় স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছু চেহারা ফ্যাকাশে হয়ে গেছিল, কিছু ফোনে সাফাই দিতে শুরু করেছিল, আর কিছু এমনও ছিল যারা প্রথমবার চুপ হয়ে গেছিল। এটা সেই ক্ষণ ছিল যখন জিম্মেদারি কাগজ থেকে উঠে লোকের কাছে পৌঁছাতে শুরু করেছিল। দুপুর পর্যন্ত খবর বাইরে পৌঁছে গেছিল। মিডিয়া এটাকে শুধু যাচ নয়, বরং সত্তার দরার রূপে দেখেছিল। বাজারও প্রতিক্রিয়া দিয়েছিল। শেয়ারে উতার চড়াফ তেজ হয়েছিল, আর এক বড় সাঝেদার আধিকারিক তরফে নিজের নিবেশে অস্থায়ী রোক লাগানোর ঘোষণা করে দিয়েছিল। এটা কোনো আফুয়া ছিল না, বরং এক লিখিত সূচনা ছিল। প্রথমবার নুকসান শুধু আশঙ্কা ছিল না, সে সামনে খাড়া ছিল। কোম্পানির ভেতর এটা স্পষ্ট হয়ে গেছিল যে এখন সচ্চের কিমত শুধু ভাবনাময় নয়, আর্থিকও। ঠিক এদিকে সিনহা পরিবার শেষবার হস্তক্ষেপ করেছিল। অদিতিকে ঘরে রাখা হয়েছিল। ঘরে সেই পুরনো তাসবির ছিল, সেই ভারী সন্নাটা আর সেই পরম্পরার বোঝ। তাকে বলা হয়েছিল যে যদি সে এখনও যাচের গতিকে নিয়ন্ত্রণ করে নেয় তাহলে নুকসানকে সীমিত করা যেতে পারে। এবার কথা শুধু তার পদ বা হিস্সেদারির নয়, ইশারায় এটাও বলা হয়েছিল যে পরিবারের নাম যদি যাচের দায়রায় আসে তাহলে আসন্ন পিঁড়ির ওপরও তার আসর পড়বে। এটা শুনতে শুনতে অদিতির বাচ্চাকালের এক কথা মনে পড়েছিল, যখন তার পিতা বলেছিল যে তাকাতের সবচেয়ে খতরনাক রূপ সেই হয় যে নিজেকে পরম্পরা বলে লুকিয়ে রাখে। অদিতি গভীর শ্বাস নিয়েছিলেন আর খুব শান্ত স্বরে জবাব দিয়েছিলেন। সে বলেছিলেন যে সে পরিবারের চিন্তা বোঝে, কিন্তু সে সেই গলতিকে দৌড়ানোর জন্য প্রস্তুত নয় যা বছরের আগে করা হয়েছিল। সে স্পষ্ট বলেছিলেন যে যদি আজও সচ্চকে দবানো হয় তাহলে পরবর্তী পিঁড়িকে এই বোঝ উঠাতে হবে। এটা কোনো বিদ্রোহ ছিল না, বরং এক থকানো কিন্তু স্পষ্ট ফয়সালা ছিল। ঘরে কেউ জবাব দেয়নি। এই চুপ্পি এটা সংকেত ছিল যে পরিবার বুঝে গিয়েছে যে এবার অদিতিকে মোড়ানো যাবে না। উধার বিকাশকে এই সূচনা মিলেছিল যে যাচের পরবর্তী চরণে তাকে আবার বয়ানের জন্য ডাকা হবে। এবার শুধু তার পিতার দস্তাবেজ নয়, বরং তার নিজের ফয়সালার উপরও সওয়াল হবে। এটা জেনে তার ভিতর হালকি বেচৈনি হয়েছিল। সে সচ্চ বলে দিয়েছিল, কিন্তু এখন তার এটাও সমস হয়ে গিয়েছিল যে সচ্চ বলার পরেও কিমত চোকাতে হয়। তবুও সে ঠিক করেছিল যে সে পিছিয়ে যাবে না। যদি তার সাদগি আর ইমানদারির উপর শক করা যাবে তাহলে সে তারও সামনা করবে। সন্ধে হতেই কোম্পানির তরফে এক আর আধিকারিক সূচনা জারি হয়েছিল। যাঁচ সমিতিকে পূর্ণ সাহিত্য দেওয়া হয়েছিল, আর কোনো ধরনের হস্তক্ষেপকে নিয়মের উল্লঙ্ঘন মনে করা হবে। এই সূচনার আসর তুরন্ত দেখা গিয়েছিল। কিছু পুরনো চেহারা অচমকা সক্রিয় হয়ে গিয়েছিল, কিছু দূরত্ব বানাতে শুরু করেছিল, আর কিছু প্রথমবার সহযোগিতার পেশকশ করেছিল। এটা স্পষ্ট ছিল যে এখন সন্তুলন বদলাচ্ছে।
রাতের সময় অদিতি নিজের কামরায় একা বসেছিলেন। তার জানা ছিল যে আজকের ফয়সালা তাকে পরিবার থেকে আর কাছাকাছি নয়, বরং দূর করে দিয়েছে। কিন্তু তার এটাও মহসুস হচ্ছিল যে প্রথমবার সে নিজের ভিতর কোনো বোঝা ছাড়া বসে আছে। অন্যদিকে বিকাশ জানালার কাছে খাড়া ছিল। বাইরের রোশনি সেই ছিল, কিন্তু এখন তার ভিতর এক নতুন চিন্তা জন্ম নিয়েছিল। সত্যের রাস্তা খুলে গিয়েছিল, কিন্তু এই রাস্তা এখন তাকেও পরখ করবে। গল্প এখন সেই বিন্দুতে পৌঁছে গিয়েছিল যেখানে সত্য শুধু সামনে আসা থেকে সন্তুষ্ট হবে না, সে জবাব চাইবে, কিমত বসুল করবে, আর কিছু রিশতার পরীক্ষা নেবে। পরবর্তী চরণ শুধু যাচের রিপোর্ট নয়, বরং সেই ফয়সালার হবে যা ঠিক করবে যে এই লড়াইয়ের পর কে মজবুতি করে খাড়া থাকবে আর কে নিজেরই বানানো ডরার নিচে দবিয়ে যাবে। যাঁচের চতুর্থ দিনের সকাল কোম্পানির জন্য নির্ণায়ক সাব্যস্ত হয়েছিল। আধিকারিক সূচনা জারি হতেই গলিয়ারায় সান্নাটা ছড়িয়ে পড়েছিল। যাঁচ সমিতি নিজের প্রারম্ভিক রিপোর্টের তারিখ ঘোষণা করে দিয়েছিল, আর ঠিক তার সাথে সেই আদেশও সামনে এসে গিয়েছিল যার সবাই আন্দেশা করছিল। বছরের প্রভাবশালী মনে করা এক বরিষ্ঠ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে নিলম্বিত করে দেওয়া হয়েছিল। যখন সেই আদেশ পড়া হয়েছিল, তখন ঘরে বসা কিছু লোকের চোখে ঘাবড়াহাট স্পষ্ট দেখা গিয়েছিল। নিলম্বন শুধু পদ থেকে হটানোর ফয়সালা ছিল না, সেটা সেই সুরক্ষা কবচের ভাঙার সংকেত ছিল যা সত্তা আর চুপ্পি মিলে বানিয়েছিল। প্রথমবার কোনো বড় নামকে বিনা সুরে কিনারে করা হয়েছিল, আর এই খামোশি সবচেয়ে ভারী ছিল। এই খবর বাইরে পৌঁছতেই মিডিয়া তাকে তুরন্ত পকড়েছিল। সন্ধ্যার বুলেটিনে সওয়াল উঠতে শুরু হয়েছিল যে কি এই কার্যবাহী শুধু শুরু, নাকি কোনো গভীর সোচ্চাইয়ের আহত। চ্যানেলে বিশেষজ্ঞ পুরনো ফয়সালার সূচি দেখাচ্ছিল, আর এটা বলা হচ্ছিল যে কিভাবে এক কার্যবাহীরই হস্তাক্ষর বারবার নির্ণায়ক মোড়ে দেখা দেয়। বাজার সতর্ক প্রতিক্রিয়া দিয়েছিল। কিছু নিবেশক রাহতের শ্বাস নিয়েছিল, তো কিছু চিন্তা জানিয়ে যাঁচ সমিতি তাকে দুটো বিকল্প দিয়েছিল। হয় সে পুরোপুরি আলাদা হয়ে যাক আর চুপচাপ এই প্রক্রিয়ার খতমের ইন্তেজার করুক, নয় এক স্বতন্ত্র গবাহ হিসেবে সামনে আসুক, আর এটা স্বীকার করুক যে এরপর তার নকরি, তার আয় আর তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। এটা পড়তে পড়তে বিকাশের প্রথমবার ডর লেগেছিল। তার মনে পড়েছিল যে তার ছোট কামরা, তার মায়ের দাওয়াই আর সেই সাধারণ জীবন সব এই নকরির সাথে জড়িত। কিন্তু তার এটাও মনে পড়েছিল যে তার পিতা কখনো গলতের সাথে সমঝোতা করেননি, চাই তার কিমত যত বড়ই কেন না হয়। বিকাশ দেরি করে বসেছিল, সে কারো সাথে কথা বলেনি। শেষে সে সেই রাস্তা বেছে নিয়েছিল যা কঠিন ছিল। সে স্বতন্ত্র গবা হওয়ার নির্ণয় লিখিত রূপে পাঠিয়ে দিয়েছিল। এই ফয়সালা করতে করতে সে জানত যে এখন সে শুধু এক কর্মচারী থাকবে না, বরং এমন এক নাম হয়ে যাবে যাকে লোকেরা নিজের পক্ষ বা বিপক্ষে ব্যবহার করবে। সে এটাও স্বীকার করে নিয়েছিল যে এই ফয়সালার পর তার জীবন আগের মতো সুরক্ষিত থাকবে না। উধার অদিতির জন্য এই দিন আরেক আলাদা হয়ে এসেছিল। নিলম্বনের পর পরিবারের তরফে প্রথমবার এক শক্ত সন্দেশ এসেছিল। তাতে কোনো ধমকি ছিল না, কিন্তু এটা স্পষ্ট সংকেত ছিল যে যদি যাঁচ আগে বাড়ে, তাহলে পরিবার নিজেকে আলাদা করে নেবে। অদিতি সেই সন্দেশকে দেরি করে দেখেছিলেন, আর তারপর বিনা জবাবে ফোন রেখে দিয়েছিলেন। তার সমঝ হয়ে গিয়েছিল যে এই চুপ্পি সমর্থনের নয়, দূরত্বের। ঠিক সেই সন্ধ্যায় সে একা বসে কোম্পানির পুরনো রেকর্ড আবার দেখেছিলেন। প্রত্যেক পাতায় তার এটা দেখা যাচ্ছিল যে আজ যা কিছু হচ্ছে সেটা আচমকা নয়। এটা সেই ফয়সালার কিমত যাদের সুবিধার নামে স্বীকার করা হয়েছিল। রাত গভীর হওয়ার সাথে শহর শান্ত হতে শুরু করেছিল, কিন্তু গল্প আরও সঘন হয়ে গিয়েছিল। বিকাশ জানালার কাছে খাড়া ছিল, আর প্রথমবার তার এই এহসাস হয়েছিল যে সত্যের সাথে খাড়া হওয়ার মানে একা খাড়া হওয়াও হতে পারে। অদিতি নিজের কামরায় বসে এটা জানতেন যে পরবর্তী কদম এখন শুধু প্রক্রিয়ার নয়, বরং ভবিষ্যতের হবে। গল্প এখন সেই বিন্দুতে এসে গিয়েছিল যেখানে পিছিয়ে যাওয়া সম্ভব ছিল না। যাঁচ রিপোর্টের তারিখ ঠিক হয়ে গিয়েছিল, নিলম্বন হয়ে গিয়েছিল, আর বিকাশের ফয়সালা লিখিত রূপে দর্জ হয়ে গিয়েছিল। এখন যা সামনে আসবে সেটা শুধু সত্য নয়, বরং সেই সত্যের ভার হবে যা প্রত্যেক পাত্রকে নিজের নিজের জায়গায় পরখ করবে। যাঁচ রিপোর্ট সার্বজনিক হওয়ার সকাল অসামান্য রূপে শান্ত ছিল। কোম্পানির ইমারতে লোকেরা সময়ের আগে পৌঁছে গিয়েছিল, কিন্তু কেউ কথা বলছিল না। যেমনই যাঁচ সমিতি সভাগারে ঢুকেছিল, কুর্সির হালকা সরসরাহাট আর কারো গলা সাফ করার আওয়াজ সেই চুপ্পিকে আরও ভারী করে দিয়েছিল। রিপোর্ট বিনা কোনো ভূমিকায় পড়া হয়েছিল, শব্দ সোজা ছিল, আর তাতে কোনো ভাবুকতা ছিল না।
কিন্তু প্রত্যেক লাইনের সাথে ঘরের হাবা আর শক্ত হয়ে চলেছিল। দস্তাবেজে এটা স্পষ্ট ছিল যে কিছু ফয়সালা জানবুঝে ঝুঁকিকে নজরআন্দাজ করে নাবা হয়েছিল, আর চেতাবনীকে দাবানো হয়েছিল। জিম্মেদারি এখন অমূর্ত ছিল না, নাম নেওয়া হচ্ছিল, আর প্রত্যেক নামের সাথে কেউ না কেউ নজর ঝুঁকিয়ে নিয়েছিল। রিপোর্ট বাইরে আসতেই প্রতিক্রিয়া থামেনি, মিডিয়া তাকে তুরন্ত পকড়েছিল। দিনের প্রথম ঘণ্টায় বাজারের স্ক্রিন লাল হতে শুরু করেছিল, আর এক ব্যাংকের তরফে আনুষ্ঠানিক কল এসেছিল, যাতে কিছু সুবিধা অস্থায়ীভাবে রুখে দেওয়ার সূচনা দেওয়া হয়েছিল। এই সংকেত স্পষ্ট ছিল যে ভরসা ফিরতে সময় লাগবে। কোম্পানির ভিতর অনেক কর্মচারী রাহাত মহসুস করেছিল, কিন্তু এই রাহাত হালকা ছিল, কারণ এখন প্রত্যেকের এই ডরও ছিল যে আগের জাঁচ কোন দরজায় দস্তাক দেবে। এটা উৎসবের ক্ষণ ছিল না, বরং শিকারের ছিল, এক এমন শিকার যাতে নুকসানও অন্তর্ভুক্ত ছিল। ঠিক এদিকে সিনহা পরিবারের বয়ান সামনে এসেছিল। শব্দ সন্তুলিত ছিল, কিন্তু তাদের পিছনে লোকানো কারবাহাটকে অনদেখা করা মুশকিল ছিল। বয়ানে বলা হয়েছিল যে পরিবার কোম্পানি রোজমার্রার ফয়সালা থেকে নিজেকে আলাদা করবে আর কানুনি প্রক্রিয়ায় পুরো সহযোগিতা দেবে। বাইরে থেকে এটা জিম্মেদারির মতো লেগেছিল, কিন্তু ভিতরে এটা এক ঠান্ডা দূরত্ব ছিল। অদিতি বয়ান পড়তে পড়তে এক পলের জন্য চোখ বন্ধ করেছিলেন। তার সমঝ হয়ে গিয়েছিল যে এটা সমর্থন নয়, বরং অন্তিম বাঁচাও নাম বাঁচানোর চেষ্টা। সে কোনো প্রতিক্রিয়া দেননি, কারণ সে জানতেন যে এখন প্রত্যেক জবাব দস্তাবেজ আর ফয়সালা থেকে দেওয়া হবে। শব্দ থেকে নয়, বিকাশের জন্য এই দিন আর এক সচ্চাই নিয়ে এসেছিল। দুপুরের পর তাকে এক ছোট নোটিশ মিলেছিল, যাতে লেখা ছিল যে জাজ পুরো হওয়া পর্যন্ত তার সেবা নিলম্বিত থাকবে আর তার চুক্তিও সমাপ্ত করা হচ্ছে। এটা প্রথম ঠোস নুকসান ছিল। সে দেরি করে সেই কাগজ দেখছিল। তার মনে হয়েছিল যেন জামিন একটু খিসকে গিয়েছে। কিন্তু ঠিক সেই রিপোর্টে তার পিতার আপত্তিপত্রের স্পষ্ট উল্লেখ ছিল, যাকে আধিকারিকভাবে সঠিক মনে করা হয়েছিল। এটা পড়ে তার চোখ নম হয়নি, কিন্তু ভিতরের বছরের জমা বোঝ কিছু হালকা হয়ে গিয়েছিল। সচ্চাই তাকে সুরক্ষা দেয়নি, কিন্তু সে ঝুটকে হারানোর মকা দিয়েছিল। সন্ধ্যা ঢলতে ঢলতে কোম্পানির তরফে আনুষ্ঠানিক আদেশ জারি হয়েছিল। কিছু লোককে পদ থেকে হটানো হয়েছিল, আর কিছু মামলাকে কানুনি প্রক্রিয়ার জন্য আগে পাঠানো হয়েছিল। অদিতি এই ফয়সলায় হস্তাক্ষর করতে করতে এক পলের জন্য থেমে নিজের পিতার পুরনো কথা মনে করেছিলেন যে সঠিক হওয়া কখনো কখনো সবচেয়ে একা রাস্তা হয়। সে হস্তাক্ষর করেছিলেন, আর এটা স্বীকার করে নিয়েছিলেন যে এই রাস্তায় লটানো হয় না। বাইরে ক্যামেরা ছিল, সওয়াল ছিল, কিন্তু সে আর বিকাশ কোনো বয়ান থেকে পরহেজ করেছিলেন। এটা তাদের চুপ্পি ছিল, যা এখন বাঁচাও নয়, বরং জিম্মেদারির সংকেত ছিল। রাতে শহর শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু ভিতরের শোর খতম হয়নি। বিকাশ নিজের কামরায় বসে পরের দিনের অনিশ্চিততা দেখছিল। নকরি নেই, ঘর নেই, কিন্তু এক স্পষ্ট অন্তঃকরণ। অদিতি জানালার কাছে খাড়া এটা বুঝছিলেন যে পরবর্তী কদম এখন শুধু প্রক্রিয়ার নয়, বরং ভবিষ্যতের হবে। গল্প এখন সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে প্রত্যেক সচ্চাই সামনে আছে, প্রত্যেক কিমত গোনা হয়ে গিয়েছে, আর অন্তিম নির্ণয় বাকি আছে। সেই নির্ণয় যা ঠিক করবে যে এই পুরো সংঘর্ষের পর শুধু প্রতিষ্ঠান বদলাবে, নাকি ইনসানের ভিতরেও কিছু স্থায়ী রূপে বদলাতে পারবে। অন্তিম দিনের সকাল কোনো ঘোষণা বা সুরের সাথে আসেনি। কোম্পানির আন্তরিক প্রণালীতে এক সংক্ষিপ্ত সূচনা আপলোড করা হয়েছিল, যাতে লেখা ছিল যে যাঁচ পুরো হয়ে গিয়েছে আর রিপোর্টের নিষ্কর্ষ স্বীকার করে নেওয়া হয়েছে। তার ভিত্তিতে নেওয়া সব নির্ণয় এখনও অন্তিম ছিল। কিছু নাম স্থায়ী রূপে কোম্পানি থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, কিছু মামলাকে আদালতের হাওয়ালে করে দেওয়া হয়েছিল, আর সংগঠনের সংরচনায় এমন বদল করা হয়েছিল যার আসর তুরন্ত নয়, কিন্তু লম্বা সময় পর্যন্ত মহসুস করা নির্ধারিত ছিল। এটা কোনো জিতের দিন ছিল না, এটা সেই হিসাবের দিন ছিল যা দেরিতে সঠিক, কিন্তু পুরো চুকানো হয়েছিল। অদিতি সেই সূচনা একা নিজের কার্যালয়ে পড়েছিলেন। জানালার বাইরে শহর নিজের রোজমর্রার গতিতে চলছিল, কিন্তু তার ভিতর সবকিছু থেমে গিয়েছিল। সে এই রাস্তা কাউকে হারানোর জন্য বেছে নেয়নি, সে এটাকে এজন্য বেছে নিয়েছিলেন যাতে আসন্ন সময় কোনো আরেকজনকে সেই বোঝা না উঠাতে হয় যেটা সে আর তার আগে অনেক লোক উঠিয়েছিলেন। পরিবার থেকে দূরত্ব এখন এক স্থায়ী সোচ্চাই হয়ে গিয়েছিল। এই দূরত্ব কর্বী ছিল, কিন্তু তার জানা ছিল যে কিছু রিস্তে তখন ভাঙে যখন ইনসান সঠিকের সাথে খাড়া হয়। তার কোনো নির্ণয়ে পস্তাবা ছিল না, ভলেই তার কিমত একাকিত্বের রূপে চুকাতে হয়। বিকাশের জন্য এই দিন আরও শান্ত ছিল। তার কাছে না কোনো নিযুক্তিপত্র ছিল, না কোনো আশ্বাসন, আর না কোনো স্পষ্ট রাস্তা। তার কামরা এখন তার ছিল না, আর নকরিও তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সেই রিপোর্টে প্রথমবার আধিকারিকভাবে এটা দর্জ করা হয়েছিল যে তার পিতার চেতাবনী সঠিক ছিল, আর তাকে জান বুঝে নজরআন্দাজ করা হয়েছিল। এই স্বীকারোক্তি কোনো মুয়াবজার মতো ছিল না, কিন্তু তার ভিতর বছরের জমা এক ভারীপনকে কিছু হালকা করে দিয়েছিল। সে নিজের ছোট থেলি উঠিয়েছিল, কামরায় এক নজর দেখেছিল, আর বিনা কোনো শিকায়েত বাইরে বেরিয়ে এসেছিল। এই বিদায় কঠিন ছিল, কিন্তু অপমানজনক ছিল না।
সন্ধ্যা ঢালার আগে আদিতি আর বিকাশ শেষবার আমনে সামনে বসেছিলেন। কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না, আর কোনো ভবিষ্যতের বাধাও ছিল না। মেজের মাঝে রাখা পানির গ্লাস আদিতি ধীরে ধীরে বিকাশের দিকে সরিয়ে দিয়েছিলেন। এটা এক ছোট ইশারা ছিল, কিন্তু তাতে সেই সম্মান ছিল যা শব্দ থেকে বলা জরুরি নয়। আদিতি শুধু এতটুকু বলেছিলেন যে কোম্পানি এখন এক নতুন রাস্তায় আছে, আর এই রাস্তা সহজ হবে না। বিকাশ শির হেলুয়ে জবাব দিয়েছিল যে কিছু রাস্তা কঠিন এজন্য হয় যাতে ইনসান নিজের সাথে নজর মেলাতে পারে। দুজন জানত যে তাদের রাহা এখন আলাদা, কিন্তু একে অপরের ফায়সালার প্রতি সম্মান তাদের মাঝে হামেশা থাকবে। রাত হতেই শহরের রোশনি জ্বলে উঠেছিল, আর জীবন নিজের সামান্য গতিতে আগে বাড়তে শুরু করেছিল। কোম্পানিতে নতুন লোক আসবে, 1 বছর থেকে সানান্তকি নতুন নিয়ম বানবে, আর সময়ের সাথে এই পুরো গল্প কোনো ফাইলের অংশ হয়ে যাবে। কিন্তু কিছু কথা ফাইলে সমাতে পারে না, তারা লোকের ভিতর থেকে যায়, এক অভিজ্ঞতার মতো আর এক শিক্ষার মতো। এই গল্প আমাদের এটা বলে না যে স্বচ্ছ বললে সবকিছু ঠিক হয়ে যায়। স্বচ্ছ বললে প্রায়ই সবকিছু বদলে যায়, রাস্তা বদলায়, রিস্তে বদলায়, আর কখনো কখনো ইনসান নিজেও বদলে যায়। কিন্তু এটা অবশ্যই সমঝায় যে চুপ্পি সবচেয়ে খাতারনাক সমঝোতা হয়, কারণ সে গলতকে সময় দিয়ে দেয়। ইজ্জত পদ থেকে আসে না, সে সেই ক্ষণ থেকে আসে যখন ইনসান ডরের বাবজুদ সঠিকের সাথে খাড়া হয়। কিছু জিত তালির মাঝে হয় না, তারা খামোশিতে হয়, আর সেগুলোই সবচেয়ে গভীর হয়। যদি এই গল্প তোমাকে কিছু ভাবতে বাধ্য করেছে, তাহলে নিজের রায় নিচের টিপ্পণীতে অবশ্যই সাঝা করো। গল্প পছন্দ হয়েছে তাহলে ভিডিওকে পছন্দ করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, যাতে এমনই মানবীয় আর ভাবনাময় গল্প তোমার কাছে পৌঁছতে থাকে। গল্প এখানেই সমাপ্ত হয়, কিন্তু তার সওয়াল আমাদের সাথে চলতে থাকে। এই গল্পের মেয়েটা গলাতে এই জন্য ছিল না যে সে মজবুত ছিল, আর না এই জন্য যে তার কাছে সত্তার অধিকার ছিল। তার সবচেয়ে বড় ভুল এই ছিল যে সে এটা মনে বসেছিল যে পদ আর তাকাতের সাহারে সে প্রত্যেক জিনিস নিয়ন্ত্রণ করতে পারে। যখন কোনো ইনসান এটা ভাবতে শুরু করে যে তার ওহদা তাকে অন্যদের ভাবনা, শব্দ আর গরিমাকে নজরআন্দাজ করার অধিকার দেয়, তখন থেকে তার পতন শুরু হয়ে যায়। আমাদের আশপাশে অনেক লোক এমনই হয়, তারা বুড়া নয়, কিন্তু শোনার জায়গায় আদেশ দেওয়ার অভ্যস্ত হয়ে যায়। তারা উঁচুটে খাড়া থাকতে থাকতে এটা ভুলে যায় যে নিচেও ইনসান হয়, যাদের আত্মসম্মানের নিজের কিমত হয়। তাদের মনে হয় যে প্রত্যেক সমস্যাকে পয়সা, শক্তি বা দাব দিয়ে হল করা যায়। কিন্তু জীবন কোনো সমঝোতার ফাইল নয় যেখানে প্রত্যেক গলতিতে হস্তাক্ষর করে আগে বাড়া যায়। শব্দের নিজের ভার হয়, গুস্সায় বলা এক বাক্য পুরো জীবনের বোঝ হয়ে যেতে পারে। অহংকার থেকে নেওয়া এক ফায়সালা এমন রাস্তায় নিয়ে যেতে পারে যেখান থেকে লৌটানো সহজ নয়। কখনো এটা মনে করো না যে তুমি এত শক্তিশালী যে তোমার কথার আসর পড়বে না, কারণ যখন তুমি কাউকে ছোট মনে করো, এক ধ্বজার তুমি জানকার থেকে তুমি করবে, তাহলে ঠিক সেই ক্ষণেই তুমি নিজেকেও গিরিয়ে দাও। যাদ রাখো, ইনসানের আসল পেহচান তার পদ থেকে নয়, বরং এটা থেকে বানে যে সে সেই লোকের সাথে কেমন ব্যবহার করে যাদের কাছে কোনো তাকাত নেই। সত্তা চরিত্র বানায় না, পদ তোমাকে গলতি থেকে বাঁচায় না। শুধু বিনম্রতা, সংযম আর সঠিক সময় রুখে যাওয়ার সমঝই তোমাকে আগে বাড়াতে বাড়াতে ইনসান বানিয়ে রাখে। সেই মেয়েটার মতো ভেবো না, অহংকারকে নিজের মার্গদর্শক বানাতে দিও না, কারণ কখনো কখনো এক গলদ ভাবনার কিমত পুরো জীবন চুকাতে হয়।